আসসালামু আলাইকুম। আজ ৬ জুন ২০২৬ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কে এই হাকান ফিদান, যার ঢাকায় সফরে অস্বস্তি বাড়ছে দিল্লিতে? বাংলাদেশে পুশ ইন নিয়ে যা বলল ভারত। ইসরায়েলকে সমর্থনই কাল হলো জার্মানির। এবার বিস্তারিত। শুরুতেই বিশেষ প্রতিবেদন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাকান ফিদান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে তুরস্কের একটি ড্রোন কারখানা নির্মাণের বিষয়টি প্রায় চূড়ান্তই বলা যায়। ইতোমধ্যে এই সম্ভাব্য ড্রোন কারখানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি, কারণ দিল্লি চায় না বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা তৈরি হোক। এর ফলে ঢাকার উপর দিল্লির আধিপত্য শূন্যে নেমে আসবে বলেও তারা আশঙ্কা করছে। কিন্তু কে এই হাকান ফিদান, তাকে নিয়ে বিশ্বজুড়েই কেন এত কৌতূহল? তুর্কি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বিশ্বের সবচেয়ে সুসংগঠিত এবং কার্যকরী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী সক্রিয় এই গোয়েন্দা সংস্থাটির প্রধান ছিলেন ডক্টর হাকান ফিদান। তুর্কি রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল প্রথমবারের মতো ফিদানকে আবিষ্কার করেছিলেন এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে নিযুক্ত করেছিলেন। পরবর্তীতে তুরস্কের ক্ষমতাসীন দল একেপি নেতা বাশির আতালায় ফিদানকে তদানীন্তন তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ফিদান যখন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার প্রধান ছিলেন, সে সময় তার দক্ষতা এরদোয়ানের নজরে আসে। ২০০৭ সালের নভেম্বরে এরদোয়ান তাকে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেন। এ সময় ফিদান ইরানের সমর্থক হিসেবে পরিচিতি অর্জন করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কার্যনির্বাহী বোর্ডের সদস্য থাকাকালে তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কে ব্যাঘাত ঘটানোর জন্য তিনি প্রচেষ্টা চালাতে থাকেন। ধারণা করা হয় ফিদান প্রাক্তন একেপি নেতা আহমেদ দাভুতোগলু কর্তৃক পরিবর্তিত নব্য ওসমানীয় মতবাদের সমর্থক। এ সময় ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ফিদানকে ব্যঙ্গাত্মকভাবে আঙ্কারায় নিযুক্ত ইরানি গোয়েন্দা সংস্থার স্টেশন চিফ হিসেবে অভিহিত করে। ২০১০ সালের ২৫ মে ফিদানকে এমআইটির পরিচালক নিযুক্ত করা হয়। এমআইটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই ফিদানের কারণে তুরস্কের ঘনিষ্ঠ দুই মিত্র রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কে শীতলতা দেখা দেয়। এবছর তুরস্ক চীনের সঙ্গে দুটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় এবং এই সামরিক মহড়ায় আয়োজনে ফিদান কার্যকরী ভূমিকা পালন করেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে সতর্কবার্তা প্রদান করে। একই সময়ে ফিদানের উদ্যোগে তুরস্ক ফিলিস্তিনি সংগঠন হামাস এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, যেটি ইসরায়েলকে ক্ষিপ্ত করে তোলে। তুরস্কে ডিপ স্টেটের চক্রান্ত প্রতিহত করার ব্যাপারে ফিদান যে ঘোষণা দিয়েছিলেন, সেটি মূলত গুলেন মুভমেন্টের প্রতি ইঙ্গিত করছিল। তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন একসময় এরদোয়ানের রাজনৈতিক মিত্র ছিলেন এবং তার অনুসারীরা তুর্কি সরকারের প্রতিটি স্তরে ছড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে এরদোয়ান ও গুলেনের মধ্যে বিরোধ দেখা দেয় এবং গুলেনের সমর্থকদের ক্ষমতা হ্রাস করার জন্য এরদোয়ান সক্রিয় হন। এমআইটির প্রধান হিসেবে ৫ বছর দায়িত্ব পালনের পর ফিদান ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি পদত্যাগ করেন এবং আসন্ন তুর্কি আইনসভা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন। কিন্তু এরদোয়ান ফিদানের এই পরিকল্পনা নাকচ করে দেন এবং ২০১৫ সালের ৯ মার্চ তাকে পুনরায় এমআইটির প্রধান হিসেবে নিযুক্ত করেন। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুর্কি রাষ্ট্রযন্ত্র থেকে গুলেন পন্থীদের অপসারণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাকান ফিদান। তার নির্দেশে এমআইটি তুরস্ক জুড়ে গুলেনপন্থীদের তালিকা তৈরি করে। এই তালিকার উপর ভিত্তি করে তুর্কি সরকার প্রশাসন থেকে প্রায় ১.৫ লক্ষ তুর্কিকে অপসারণ করে এবং প্রায় ৫.৫ লক্ষ তুর্কি নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে। এতদিন পর্যন্ত তুর্কি রাজনীতির রঙ্গমঞ্চে ফিদানের অবস্থান কৌতূহলোদ্দীপক। তুরস্কে চলমান প্রতিটি ক্ষমতার দ্বন্দ্বে তিনি কাকতালীয়ভাবে বিজয়ীদের পক্ষ অবলম্বন করেছেন। তুর্কি ইন্টেলিজেন্সের মূল ব্যক্তিত্ব হিসেবে তুরস্কের সমস্ত তথ্য তার হাতে কেন্দ্রীভূত। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিভিন্ন সময়ে নেওয়া হত্যা চেষ্টাকে ভণ্ডুল করে দেন। বিশ্বস্ততার পুরস্কার হিসেবে এরদোয়ান তাকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতোমধ্যে তিনি বিপুল কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। তুর্কি বিশ্লেষকদের অনেকেই বর্তমানে ডক্টর হাকান ফিদানকে তুরস্কের প্রচ্ছন্ন কিং মেকার হিসেবে বিবেচনা করছেন। অনেকে এরদোয়ান পরবর্তী তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবেও মনে করেন তাকে। এবার দেশের খবর। ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল।
সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিফিং চলাকালে স্থানীয় সংবাদ মাধ্যমের এক সংবাদকর্মী বাংলাদেশ সংক্রান্ত প্রশ্ন করেন। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইচ্ছাকৃতভাবে মানুষদের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করছে ঢাকা। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এবং সেই আইন মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য প্রথমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন বা বিতরণের কার্যক্রম শুরু করা হয়। রণধীর জয়সওয়াল আরও বলেন, এ ধরনের বহু অনুরোধ এখন বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব বিষয়ে দ্রুত সমাধান হলে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের বিষয়টি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বৈঠকের সম্ভাবনা নেই এবং এ বিষয়ে বাস্তবতার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত। লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয় বৃহস্পতিবার রাতে। সেখানে তিনি বলেন, ট্রাম্পের পক্ষ থেকে বৈঠকের আগ্রহের কথা তিনি বিভিন্ন প্রতিবেদনে দেখেছেন, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় এমন একটি সাক্ষাৎ এখন সম্ভব বলে মনে করেন না। এর আগে গত বুধবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মুজতবা খামেনির সঙ্গে দেখা করতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, পরিস্থিতি যেদিকে এগোবে তার উপর নির্ভর করে ভবিষ্যতের কোনো এক সময় দুই নেতার মধ্যে সাক্ষাৎ হতে পারে। আরাকচি জানান, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, হামলার সময় তিনি একই ভবনের অন্য একটি অংশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। নতুন সর্বোচ্চ নেতার ভূমিকা সম্পর্কে আরাকচি বলেন, মুজতবা খামেনি রাষ্ট্রীয় বিষয়গুলোতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তাকে জনসম্মুখে খুব কম দেখা যাচ্ছে। তিনি আরও জানান, গত 8 এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চল জুড়ে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এ কারণে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আরাকচি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং সরাসরি কয়েক দফা আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চলমান বিরোধের স্থায়ী সমাধান কিংবা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ইতিবাচক মন্তব্য সত্ত্বেও তেহরানের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথ এখনও জটিল এবং উচ্চ পর্যায়ের কোনো বৈঠকের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর তেহরান একটি নতুন আইন পাশ করে IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করে। ফলস্বরূপ বিগত প্রায় 1 বছর ধরে সংস্থাটি ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো পরিদর্শন চালাতে পারছে না। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, IAEA বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT অনুযায়ী যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা তা থেকেও IAEA-কে বিরত রাখা হয়েছে। সংস্থাটি বলছে, এক্ষেত্রে তেহরানের পূর্ণ সহযোগিতা অপরিহার্য এবং জরুরি। দেশের বাইরের আরও খবর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ নির্বাচনে ব্যর্থ হয়েছে জার্মানি। বুধবার অনুষ্ঠিত ভোটে পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে বরাদ্দ 2টি আসনের কোনোটিই পায়নি দেশটি। পরিবর্তে অস্ট্রিয়া ও পর্তুগাল নির্বাচিত হয়। ফল ঘোষণার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাদেফুল ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলকে সমর্থন সহ কিছু পররাষ্ট্রনীতিগত অবস্থান এই ফলাফলে প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মানি 104টি ভোট পায়, যা নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 23 ভোট কম। দীর্ঘদিন ধরে প্রতি 8 বছর পর পর এই আসনে নির্বাচিত হয়ে আসা জার্মানি এবারই প্রথমবারের মতো ব্যর্থ হলো। ভোটের পর জার্মানিতে রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে। চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের নেতৃত্বাধীন
সরকার দেশটির বৈশ্বিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ে। বিরোধী ও ডানপন্থী রাজনৈতিক নেতারা এই ফলকে জার্মান কূটনীতির জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী ভাদেফুল সাংবাদিকদের বলেন, কিছু আন্তর্জাতিক ইস্যুতে জার্মানি তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে, তবে সব সদস্য রাষ্ট্র সেই অবস্থানের সঙ্গে একমত নয়। তিনি আরও ইঙ্গিত করেন, ইউক্রেনের প্রতি সমর্থন এবং মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের পাশে থাকার অবস্থান কিছু ভোটার দেশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশ্লেষকদের একাংশ অবশ্য মনে করেন, ইউক্রেন ইস্যুর চেয়ে গাজা যুদ্ধ ও ইসরায়েলকে জার্মানির দৃঢ় সমর্থনই এই ফলাফলে বেশি প্রভাব ফেলেছে। তাদের মতে আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির সাম্প্রতিক অবস্থান নিয়ে সমালোচনা বাড়ছিল। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে জার্মানির ভোট দানে বিরত থাকা ও পরবর্তীতে কিছু ক্ষেত্রে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধকে ঘিরে জার্মানির নীতি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে জার্মানির ঐতিহাসিক দায়বদ্ধতা এবং নাৎসি যুগের অতীত ভূমিকা দেশটির পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাব ফেলছে। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও তীব্র বিতর্ক তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কিছু পর্যবেক্ষকের মতে ইউক্রেন যুদ্ধে জার্মানির অবস্থান এই ভোটে বড় কোনো ভূমিকা রাখেনি, বরং মধ্যপ্রাচ্য নীতির কারণে তৈরি হওয়া বিরোধী বেশি প্রভাব ফেলেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক কর্মকর্তা ক্রেইগ মোখাইবার বলেন, ফিলিস্তিন ইস্যুতে জার্মানির অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা এই ভোটে প্রতিফলিত হয়েছে। এদিকে জার্মান সরকার বলছে, তাদের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। সরকার আশা করছে ভবিষ্যতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশটি আবারও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ফিরে আসতে পারবে। এবার প্রতিবেশী দেশের খবর। ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির সবচেয়ে পরিচিত মুখ আন্নামালাই অবশেষে দল ছেড়ে দিয়েছেন। গত কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্য পদ থেকে দেওয়া পদত্যাগ গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনার ঠিক আগেই এই ঘোষণা আসে। সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে নীতিন নবীনের সঙ্গে দেখা করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তিনি দল ছাড়ার ইচ্ছা জানান। পরে অমিত শাহ ও BL সন্তোষের সঙ্গেও তার বৈঠক হয়। দল তাকে কিছুটা সময় নিতে বললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। পদত্যাগের পর তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নয়নর নাগেন্দ্রন বলেছেন, আন্নামালাইয়ের চলে যাওয়ার দলের কোনো ক্ষতি হবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি। তবে অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি PVN মাধব আশা প্রকাশ করেছেন যে আন্নামালাই ভবিষ্যতে আবার দলে ফিরতে পারেন। পদত্যাগপত্রে আন্নামালাই লিখেছেন, তামিলনাড়ুর ভাষা ও সংস্কৃতি নিয়ে জাতীয় দলগুলোর দৃষ্টিভঙ্গির সঙ্গে তার মতের মিল নেই। গত 18 মাস ধরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই অসন্তোষ জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন যে তামিলনাড়ুর ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মেলে না। তাই আর দলকে বিব্রত না করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন। তার নতুন দল আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে বলেও জানিয়েছেন। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন আন্নামালাই। মাত্র 1 বছরের মাথায় 37 বছর বয়সে তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি হয়ে যান। তার নেতৃত্বে রাজ্যে দলের ভোট ও দৃশ্যমানতা বাড়লেও বড় নির্বাচনে সাফল্য পাননি। সূত্রের খবর, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে AIADMK'র সঙ্গে জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ তীব্র হয়। আন্নামালাই চেয়েছিলেন বিজেপি একাই লড়ুক, কিন্তু শীর্ষ নেতৃত্ব জোটের পক্ষে ছিল। AIADMK প্রধান ইদাপ্পাদি পালানিস্বামী জোটের শর্ত হিসেবে আন্নামালাইকে সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। আন্নামালাইয়ের এই পদত্যাগ তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেকেই জানতে চান যে সফলতার মূল পন্থা কি। সফলতার 2টি পন্থা, কার্যকর পন্থা, এবং এই 2টি যদি সত্যিকার অর্থেই চর্চা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই সফল হবেন। একটি হচ্ছে লেগে থাকা, আরেকটি হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য এমন একটা মহৎ গুণ, এটা আসলে আয়ত্ত করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে আপনার জীবন অবশ্যই সফলতায় ভরপুর হয়ে যাবে। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না। আমরা হুটহাট প্রতিক্রিয়া দেখাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু
চরম কষ্টের মধ্যেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাচ্ছেন এবং সফল হচ্ছেন। আসুন আমরা নিরন্তর লেগে থাকি আমাদের সুনির্দিষ্ট কাজে, এবং যতই ব্যর্থতা আসুক আমরা ধৈর্য ধরি, কারণ ধৈর্যই হচ্ছে প্রধানতম অস্ত্র সফল হবার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।